আসসালামু আলাইকুম। আমি কামরুন নাহার, প্রভাষক, ফিনান্স, ব্যাংকিং ও বিমা, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো। তোমাদের সাথে আমি ফিনান্স, ব্যাংকিং, বিমার প্রথম পত্রের অষ্টম অধ্যায় আলোচনা করব। গত ক্লাসেও তোমাদের অষ্টম অধ্যায় আলোচনা করেছি, আজকে ওইটারই পর্ব 2 আলোচনা করব। তো এখানে দেখো, আমি একটা অঙ্ক লিখে রাখছি। অঙ্কটা তোমাদেরকে আগে বুঝাই দিব, তারপরে আমরা এটা সলভ করব। তামিম গ্রুপের নগদ আন্তঃপ্রবাহ নিম্নরূপ। এখানে বছর দেওয়া আছে, এ কোম্পানি, বি একটা কোম্পানি, অর্থাৎ দুইটা কোম্পানি দেওয়া আছে, বছর দেওয়া আছে। তো দেখো এখানে 0 বছর, এটা আমরা গত ক্লাসেই শিখেছি যে 0 বছর অর্থ এটা কিন্তু নগদ আন্তঃপ্রবাহ না, এটা হচ্ছে প্রাথমিক বিনিয়োগের পরিমাণ। অর্থাৎ এ কোম্পানির প্রাথমিক বিনিয়োগ 1 লক্ষ টাকা, বি কোম্পানির প্রাথমিক বিনিয়োগ 2 লক্ষ টাকা। এরপরে দেখো, এ কোম্পানির প্রথম বছরে নগদ আন্তঃপ্রবাহ 40,000 টাকা, দ্বিতীয় বছরে 55,000 টাকা, তৃতীয় বছরে 30,000 টাকা, চতুর্থ বছরে 35,000 টাকা, পঞ্চম বছরে 50,000 টাকা। এরপরে দেখো, এ কোম্পানির ভগ্নাবশেষ মূল্যটা দেয়া আছে। ভগ্নাবশেষ মূল্য এখানে দেয়া আছে 10,000 টাকা, বি কোম্পানির ক্ষেত্রে দেয়া নাই। এবং আরেকটা বিষয় খেয়াল করে দেখো, বি কোম্পানির নগদ আন্তঃপ্রবাহগুলা প্রত্যেক বছরে সমান। এখন এর উপরে এবং কোম্পানির মূলধন ব্যয় দেওয়া আছে 9%, অর্থাৎ কোম্পানি প্রদত্ত মূলধন ব্যয়টা আছে 9%। এবং দেখো, গ নম্বরে এর উপরে প্রশ্ন হতে পারে। গ নম্বরে আমি একটা প্রশ্ন লিখছি যে এ কোম্পানির ARR নির্ণয় করো। তোমরা জানো যে গ নম্বরটা সবসময় সরাসরি সৃজনশীল প্রশ্নে সরাসরি দেওয়া থাকবে, যে তোমাকে বলা থাকবে যে কোনটা নির্ণয় করতে হবে। তুমি যদি সূত্রটা জানো এবং এর প্রয়োগ জানো, তাহলে খুব সহজেই গ নম্বর অ্যান্সারটা তুমি সলভ করতে পারবা। তো এখানে যেহেতু ARR নির্ণয় করতে বলছে, তাহলে আমরা প্রথমে এ কোম্পানিটা খেয়াল করব। আমরা কিন্তু বি কোম্পানির দিকে তাকাবো না, আমরা এ কোম্পানিটা খেয়াল করব। তো ARR এর সূত্র আমরা কয়টা শিখছি? ARR এর সূত্র শিখছি আমরা একটাই সূত্র। এখানে নগদ আন্তঃপ্রবাহ সমান বা অসমানের কোনো বিষয় কিন্তু নাই। তো এই ক্ষেত্রে সূত্রটা আমরা একটু খেয়াল করি। সূত্রটা ARR সমান হচ্ছে গড় কর পরবর্তী নিট মুনাফার সমষ্টি ডিভাইডেড গড় বিনিয়োগ। তো আমাদের ARR নির্ণয় করতে কিন্তু লাগবে কর পরবর্তী নিট মুনাফা লাগবে, কিন্তু আমাদের অঙ্কে দেয়া আছে এ কোম্পানিতে এগুলো কিন্তু নগদ আন্তঃপ্রবাহ, অর্থাৎ অঙ্কে নগদ আন্তঃপ্রবাহ দেয়া আছে। তাহলে এটা দিয়ে আমরা ARR নির্ণয় করতে পারবো না। তো এই জন্য আমাদের এই নগদ আন্তঃপ্রবাহকে কর পরবর্তী নিট মুনাফাটা বের করে করতে হবে। তো এই জন্য তোমাদেরকে একটা চার্ট শিখাবো, যে চার্টটা দ্বারা, ওই চার্টটা তোমরা জানলে যে কোনোভাবে অঙ্ক দেয়া থাক, নগদ আন্তঃপ্রবাহ দেয়া থাকলেও তোমরা কর পরবর্তী নিট মুনাফার সমষ্টি বের করতে পারবা, বা যে কোনোভাবে আসলেও নগদ আন্তঃপ্রবাহ যদি দেয়া না থাকে তাহলে নগদ আন্তঃপ্রবাহ বের করতে পারবা। তো শিক্ষার্থী, আমরা এখন নগদ আন্তঃপ্রবাহ নির্ণয়ের একটা তালিকা শিখব। শিক্ষার্থীরা, আমরা এখানে নগদ আন্তঃপ্রবাহ নির্ণয় তালিকা, অর্থাৎ নগদ আন্তঃপ্রবাহ কিভাবে নির্ণয় করতে হয় সেই তালিকাটা আমরা এখানে শিখব। তো এখানে দেখো, অনেক সময় অঙ্কে নগদ আন্তঃপ্রবাহ দেওয়া থাকবে, এই অঙ্কের ক্ষেত্রে দেওয়া আছে। আবার অনেক অঙ্কে দেখা যাবে যে এই অবচয় ও করপূর্ব মুনাফা বা করপূর্ব মুনাফা এরকম দেয়া থাকতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা অবচয় ও করপূর্ব মুনাফা দিয়ে কিন্তু কোনো অঙ্কের সূত্রে প্রয়োগ করতে পারবো না, আমাদের কিন্তু নগদ আন্তঃপ্রবাহ লাগবে। তো এই জন্য আমাদের এই তালিকাটা শিখতে হবে। তো দেখো, এখান থেকে আমাদের কি করতে হবে, প্রথমে অবচয়টা
বাদ দিয়ে দিতে হবে, অর্থাৎ অবচয় ও কর পূর্ব মুনাফা থেকে আমরা প্রথমে কি করব, অবচয় প্রত্যেক বছর অর্থাৎ যে কয় বছর দেয়া থাকবে প্রত্যেক বছরই আমরা অবচয়টা বাদ দিয়ে দিব। তো এখান থেকে অবচয় বাদ দিলে থাকতেছে আমার কর পূর্ব মুনাফা বা কর পূর্ব আয়, দুইটাই বলা যায়। এবং এটা থেকে আমাদের কি করতে হবে, এর থেকে কর বাদ দিতে হবে, যেহেতু এটা কর দেওয়ার পূর্বের মুনাফা, সেহেতু এখান থেকে আমাদের কি করতে হবে, করটা বাদ দিতে হবে। কর বাদ দিলে আমাদের এখানে দেখো থাকতেছে, তাহলে কর পরবর্তী নিট মুনাফা বের হয়ে আসতেছে। এখান থেকে কর বাদ দিলে কর পরবর্তী নিট মুনাফা আমাদের বের হয়ে আসলো। আমাদের ARR দেখো শিক্ষার্থীরা, ARR নির্ণয় করতে কিন্তু এই কর পরবর্তী নিট মুনাফাটা লাগবে। তো এর সাথে দেখো আমরা যে অবচয়টা প্রথমে বাদ দিয়েছিলাম সেইটা আবার কি করতে হবে, এর সাথে যোগ করতে হবে, অর্থাৎ অবচয়টা আবার যোগ করে দিতে হবে। এবং যদি অঙ্কে ভগ্নাবশেষ মূল্য দেয়া থাকে সেটাও কি করতে হবে, যোগ করতে হবে। এখন আমরা পেয়ে যাব নগদ আন্তঃপ্রবাহ। অর্থাৎ আমাদের নগদ আন্তঃপ্রবাহ বের হয়ে আসলো। তো শিক্ষার্থীরা, এখানে তোমাদের প্রশ্ন থাকতে পারে যে অবচয়টা আমরা প্রথমে বাদ দিলাম আবার শেষে কেন যুক্ত করলাম। তো এটার কারণ হচ্ছে যে অবচয়ের উপর কর ধার্য করা হয় না, এই জন্য আমরা অবচয়টা কেটে নিয়ে বাকি মুনাফার উপরে আমরা কর দিয়েছি এবং তারপরে আবার এই অবচয়টা যোগ করেছি। এবং ভগ্নাবশেষ মূল্যের ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে, ভগ্নাবশেষ মূল্য শুধুমাত্র শেষ বছরে গিয়ে যোগ করতে হবে, কারণ এই ভগ্নাবশেষ মূল্যটা শুধুমাত্র শেষ বছরে গিয়েই পাওয়া যায়। যদি অঙ্কে বছর দেয়া থাকে, ধরো 5 বছরের দেয়া থাকে, তাহলে আমাদের পঞ্চম বছরে গিয়ে শুধু ভগ্নাবশেষ মূল্যটা যোগ করতে হবে। আবার যদি 7 বছরের দেয়া থাকে, সপ্তম বছরে, এভাবে অঙ্কে যে কয় বছর দেয়া থাকবে সেই কয় বছরের শেষে গিয়ে শুধুমাত্র ভগ্নাবশেষ মূল্যটা যোগ করতে হবে, অন্য কোনো বছরে না। কিন্তু অবচয়টা কিন্তু প্রত্যেক বছরেই যোগ করতে হবে। এখন দেখো শিক্ষার্থীরা, আমরা বের করব কর পরবর্তী নিট মুনাফা। আমাদের যেহেতু গড় মুনাফার হার নির্ণয় করতে এটা লাগবে। তো দেখো যে কর পরবর্তী নিট মুনাফা থেকে যদি অবচয় এবং ভগ্নাবশেষ মূল্য এটার সাথে যদি যোগ করে আমাদের নগদ আন্তঃপ্রবাহ বের হয়, তাহলে এখান থেকে যদি আমরা কর পরবর্তী নিট মুনাফায় যেতে চাই নগদ আন্তঃপ্রবাহ থেকে, আমাদের কিন্তু অঙ্কে দেওয়া আছে নগদ আন্তঃপ্রবাহ, তাহলে এখান থেকে আমরা এখানে যেতে চাইলে তাহলে অবচয় এবং ভগ্নাবশেষ মূল্যটা যদি আমরা বাদ দেই, তাহলে কিন্তু আমরা কর পরবর্তী নিট মুনাফা পেয়ে যাব। একটু ভালোভাবে খেয়াল করো যে এটার সাথে যদি যোগ করে কর পরবর্তী নিট মুনাফার সাথে অবচয় যোগ করে যদি আমরা নগদ আন্তঃপ্রবাহ পাই, তাহলে এখান থেকে এখানে যেতে গেলে অবচয় এবং ভগ্নাবশেষ মূল্য মাইনাস করলে আমরা কর পরবর্তী নিট মুনাফাটা পেয়ে যাব। এইভাবে আমাদের আগে
কর পরবর্তী নেট মুনাফা বের করে নিতে হবে, তারপর আমরা ARR নির্ণয় করব। শিক্ষার্থীরা দেখো, আমরা এখানে কর পরবর্তী নেট মুনাফা নির্ণয় করেছি। আমাদের অঙ্কে কিন্তু নগদ আন্তঃপ্রবাহ এটা কিন্তু গ নম্বরের উত্তর, অর্থাৎ আমরা ARR বের করতেছি। ARR বের করার জন্য আমাদের প্রথমে কর পরবর্তী নেট মুনাফা বের করতে হবে। এই জন্য দেখো, আমাদের অঙ্কে দেয়া আছে নগদ আন্তঃপ্রবাহ 40,000 প্রথম বছরে, দ্বিতীয় বছরে, এগুলা অঙ্কে দেয়া আছে, লিখছি। এরপর এখান থেকে আমরা যেহেতু চারটে শিখে ফেলছি যে এটা থেকে কি করতে হবে, অপচয় এবং ভগ্নাবশেষ মূল্য যদি থাকে তাহলে বাদ দিতে হবে। তো এই জন্য এখান থেকে অপচয় মাইনাস করব। তার জন্য অপচয়টা কিন্তু তোমাদের অঙ্কে দেয়া থাকবে না, অপচয়টা বের করে নিতে হবে। তো এটার একটা সূত্র আছে, দেখো, বার্ষিক অপচয় নির্ণয়ের একটা সূত্র আছে, প্রাথমিক বিনিয়োগ মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বছর। অর্থাৎ অঙ্কে যে কয় বছর দেয়া থাকবে এখানে সেটা দিতে হবে। প্রাথমিক বিনিয়োগ অঙ্কে দেয়া থাকবে, ভগ্নাবশেষ মূল্য এই অঙ্কের ক্ষেত্রে দেয়া আছে যেহেতু আমরা এখানে অ্যাড করব। যদি দেয়া না থাকে তাহলে সেটা আমরা 0 বছরও ধরতে পারি, বা এটা না লিখলেও হবে। তো এই ক্ষেত্রে দেখো, আমাদের অঙ্কে প্রাথমিক বিনিয়োগ আছে 1 লক্ষ টাকা, এখান থেকে 10,000 টাকা আমরা বাদ দিয়েছি। বছর আছে 5 বছর, আমরা 5 দিয়ে ভাগ দিয়েছি। আমাদের বার্ষিক অপচয় আসলো 18,000 টাকা। তো এই 18,000 টাকা প্রত্যেক বছর থেকে কি করব, আমরা বাদ দিয়ে দিব। এবং ভগ্নাবশেষ মূল্যটার বিষয়ে খেয়াল করো, আমরা বলেছিলাম যে ভগ্নাবশেষ মূল্যটা শুধুমাত্র শেষ বছরে গিয়ে যোগ হবে। অর্থাৎ এই অঙ্কে যেহেতু 5 বছর পর্যন্ত দেওয়া আছে, অর্থাৎ শুধুমাত্র ভগ্নাবশেষ মূল্যটা পঞ্চম বছরে গিয়ে এখানে কি করতে হবে, আমরা যেহেতু শিখছি যে যদি ওটা যোগ করতে হয় তাহলে এখানে আমাদের কি করতে হবে, মাইনাস করতে হবে। অর্থাৎ ভগ্নাবশেষ মূল্য এখানে শেষ বছরে গিয়ে কি করব, আমরা বাদ দিয়ে দিব। তাহলে আমরা পেয়ে গেলাম কর পরবর্তী নেট মুনাফা। এখন আমরা ARR বা গড় মুনাফার হার নির্ণয় করতে পারবো, কারণ এটা সূত্র হচ্ছে গড় কর পরবর্তী নেট মুনাফার সমষ্টি। সমষ্টি মানে তোমরা জানো যে এখানে যোগ করতে হবে। অর্থাৎ এই যে প্রত্যেক বছর আছে, এই বছরগুলো আমরা কি করব, প্রত্যেক বছরের যে কর পরবর্তী নেট মুনাফা আছে সেটা যোগ করতে হবে, এবং সেটাকে কি করতে হবে, যোগ করে সেটাকে যেহেতু 5 বছর আছে তাহলে কি করতে হবে, 5 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমাদের গড় কর পরবর্তী নেট মুনাফা বের হয়ে আসবে। শিক্ষার্থীরা দেখো, এখানে আমরা গড় কর পরবর্তী নেট মুনাফার সমষ্টি বের করছি। আমাদের যে কর পরবর্তী নেট মুনাফা বের করছি সেগুলো সমষ্টি করেছে এবং এটাকে 5 দিয়ে ভাগ দিয়েছি। দেখো, এখানে আমাদের গড় পরবর্তী নেট মুনাফার সমষ্টি আমাদের আসছে 22,000 টাকা। এরপরে আমাদের বের করতে হবে, দেখো সূত্রটা খেয়াল করো, এখানে গড় কর পরবর্তী নেট মুনাফার সমষ্টি এবং লাগবে গড় বিনিয়োগ। এই দুইটা অঙ্কে দেয়া থাকবে না, এটা তোমাদের অঙ্ক করে নিতে হবে। তো এখানে আমরা গড় বিনিয়োগের কিন্তু সূত্র আমরা শিখছিলাম দুইটা। তো সেই ক্ষেত্রে আমি যে বিষয়টা খেয়াল রাখতে বলছিলাম যে যদি কার্যকরী মূলধন দেওয়া থাকে যোগ করতে হবে, আর না থাকলে আমাদের যোগ করা লাগবে না। যেহেতু এই অঙ্কের ক্ষেত্রে আমাদের কার্যকরী মূলধন নাই, সেহেতু গড় বিনিয়োগের আমরা এই সূত্রটাই ব্যবহার করতে পারবো যে প্রাথমিক বিনিয়োগ প্লাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড 2। আমাদের অঙ্কে প্রাথমিক বিনিয়োগ দেওয়া আছে 1 লক্ষ টাকা, ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে 10,000 টাকা, এবং এই 2 তো থাকছেই। আমাদের গড় বিনিয়োগ আসলো 55,000 টাকা। তো শিক্ষার্থীরা, এখন আমরা কিন্তু ARR বা গড় মুনাফার হার বের করতে পারবো। তো দেখো, আমরা সূত্রটা লিখছি এবং এই ক্ষেত্রে শুধু মানটা বসায় দিছি। আমাদের গড় মুনাফার হার আসছে 40%। তবে এখানে একটা বিষয় খেয়াল রাখবা, যেহেতু এটা গড় মুনাফার হার যেহেতু এটা অবশ্যই শতকরায় প্রকাশ করতে হবে। যদি এখানে তোমরা
এইভাবে লিখে রাখো, তাহলে কিন্তু অঙ্কটা অসমাপ্তই থেকে যাবে। এটা অবশ্যই শতকরায় প্রকাশ করে লিখতে হবে, ঠিক আছে? এরপরে যে বিষয়টা খেয়াল রাখবা যে এই অঙ্কের ক্ষেত্রে কিন্তু আমাদের যেহেতু গ নম্বর, এখানে কোনো মন্তব্য নাই। যদি এটা ঘ নম্বরে থাকতো যে কোন প্রকল্পে বিনিয়োগ করা লাভজনক, তো সেই ক্ষেত্রে একটু খেয়াল রাখবা। আসলে গড় মুনাফার হার বলতে বোঝায় মূলধনের উপর বার্ষিক শতকরা হার, এবং যে প্রকল্পের গড় মুনাফার হার অধিক হবে সেই প্রকল্পটাই আমরা গ্রহণ করব। অর্থাৎ যে যদি দুইটা প্রকল্প থাকে তাহলে দুইটার মধ্যে যেটা সর্বাধিক সেইটা আমরা ব্যবহার করব। শিক্ষার্থীরা, এবার আমরা ঘ নম্বর যে প্রশ্নটা আছে এটা আমরা সলভ করব। ঘ নম্বরে বলা ছিল যে আইআরআর নির্ণয়ের মাধ্যমে বি কোম্পানির গ্রহণযোগ্যতা উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। অর্থাৎ আইআরআর নির্ণয় করে বলো যে এই বি কোম্পানিটা গ্রহণ করা যাবে কি না। তো এই জন্য আমাদের বি কোম্পানির আইআরআর নির্ণয় করতে হবে। তো আইআরআর নির্ণয় করার জন্য কিছু বিষয় খেয়াল রাখতে হয়, এগুলা তোমাদের সূত্রের সময়ও ব্যাখ্যা করে দিছি, তারপরে আবারও একটু মনে করিয়ে দিচ্ছি যে আইআরআর হচ্ছে এমন একটা বাট্টার হার যেখানে মোট নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য এবং নগদ বহিঃপ্রবাহের বর্তমান মূল্য সমান হবে। অর্থাৎ আইআরআরে কিন্তু এনপিভির মানকে শূন্যে পরিণত করে। অর্থাৎ এখান থেকে তোমরা একটা তোমাদের অনেক সময় জ্ঞানমূলক প্রশ্ন অথবা এমসিকিউ প্রশ্নে আসে যে আইআরআরে এনপিভির মান কত, এটা জানা থাকলে অ্যান্সার করতে পারবো যে আইআরআরে এনপিভির মান সবসময় 0 হবে। তো এরপরে খেয়াল করো যে আইআরআর এর ক্ষেত্রে কিন্তু দুইটা মেথড আছে, দুইটা মেথডে কিন্তু আইআরআর নির্ণয় করা যায়। একটা হচ্ছে ট্রায়াল অ্যান্ড ইরর মেথড, আরেকটা হচ্ছে অ্যানুইটি ফ্যাক্টর মেথড। তো আজকে আমি তোমাদের ট্রায়াল অ্যান্ড ইরর মেথডে অঙ্কটা করাবো। তো এই জন্য এটা করার জন্য অবশ্যই আমাদের 3টা ধাপ খেয়াল রাখতে হবে। প্রথম ধাপটা আমাদের যেটা হচ্ছে যে প্রথম ধাপে কি করতে হবে যে কোম্পানি প্রদত্ত যে মূলধন ব্যয়টা আছে, যেমন এই অঙ্কের ক্ষেত্রে কিন্তু মূলধন ব্যয় আছে 9%। এই মূলধন ব্যয়কে বাট্টার হার হিসাবে ধরে আমাদের প্রথম পর্যায়ে কি করতে হবে, এনপিভি নির্ণয় করতে হবে। এনপিভি নির্ণয় করার পরে দ্বিতীয় পর্যায়ে গিয়ে আবার দেখতে হবে যে যদি, কারণ আমরা আগেই শিখছি যে আইআরআর নির্ণয় করতে গেলে এনপিভি লাগবে দুইটা, এবং একটা হচ্ছে ধনাত্মক এনপিভি, একটা হচ্ছে ঋণাত্মক এনপিভি, এবং বাট্টার হারও দুইটা লাগবে, একটা হচ্ছে উচ্চ বাট্টার হার, একটা হচ্ছে নিম্ন বাট্টার হার। যেহেতু দ্বিতীয় ধাপে গিয়ে তোমাদের খেয়াল রাখতে হবে যদি প্রথম ধাপে আমরা যে মূলধন ব্যয়টা ব্যবহার করে এনপিভি নির্ণয় করেছি সেইটা যদি ধনাত্মক আসে তাহলে আমাদের আরেকটা কি লাগবে, ঋণাত্মক মান লাগবে, এনপিভি লাগবে। তো এই ঋণাত্মক এনপিভি আমাদের পাওয়ার জন্য এই বাট্টার হারটা কি করতে হবে, বাড়াতে হবে। আবার যদি প্রথম ধাপে আমরা ঋণাত্মক এনপিভি পেয়ে যাই তাহলে আমাদের কি লাগবে, ধনাত্মক এনপিভি লাগবে, এবং এই ধনাত্মক এনপিভির জন্য আমাদের এই বাট্টার হারটা কি করতে হবে, কমাতে হবে। এবং তৃতীয় ধাপে গিয়ে আমরা কিন্তু আইআরআর নির্ণয় করতে পারবো, যখন আমরা দুইটাই একটা ঋণাত্মক একটা ধনাত্মক এনপিভি পাবো এবং দুইটা বাট্টার হার পাবো, তখন আমরা আইআরআর নির্ণয় করতে পারবো। তো আসো আমরা দেখি যে হচ্ছে কিভাবে আইআরআর নির্ণয় করতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন খেয়াল করি যে কিভাবে আইআরআর আমরা নির্ণয় করব। তো দেখো, যেহেতু বলা আছে যে কোম্পানি প্রদত্ত মূলধন ব্যয়কে বাট্টার হার ধরবো, আমাদের মূলধন ব্যয় অঙ্কে দেওয়া আছে, অঙ্কে মূলধন ব্যয় দেওয়া আছে 9%, অর্থাৎ 9% মূলধন ব্যয় আমরা প্রথমেই কি করব, এনপিভি নির্ণয় করব। তো এনপিভি সূত্র শিখছি আমরা দুইটা, একটা হচ্ছে যদি নগদ আন্তঃপ্রবাহ সমান হয় একটা সূত্র ব্যবহার করতে হবে, অসমান হইলে আরেকটা ব্যবহার করতে হবে। তো
তো এই অঙ্কের ক্ষেত্রে যেহেতু নগদ আন্তঃপ্রবাহ সমান, সেহেতু আমরা সমান হইলে যে সূত্রটা হয় সেইটাই ব্যবহার করেছি। তো দেখো এখানে CF ইন্টু 1 মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস কে টু পাওয়ার n ডিভাইডেড কে মাইনাস CF 0। এখানে CF দ্বারা বোঝায় আসলে যে নগদ আন্তঃপ্রবাহ, যেটা অঙ্কে দেওয়া আছে 55,000 টাকা। CF 0 দ্বারা বোঝায় প্রাথমিক বিনিয়োগ দেওয়া আছে 2 লক্ষ টাকা। এবং মূলধন ব্যয়কে যেহেতু বাট্টার হার ধরতে হবে, এখানে কে সমান হচ্ছে 9%। এটাকে অবশ্যই 9 রাখলে চলবে না, এটাকে ভাঙায় নিতে হবে, অর্থাৎ 0.09। এবং বছর দেয়া আছে, বছর 5 বছর দেয়া আছে। বছর সমান 5 ধরবো, যেহেতু এটা 5 বছরের অঙ্ক। এখন মান বসাবো আমরা। মান বসানোর পরে দেখো এখানে ক্যালকুলেশনটা একটু বুঝিয়ে দিচ্ছি। এখানে মান বসানোর পরে আমাদের প্রথম যে কাজ হবে, দ্বিতীয় লাইনে এসে এটাকে প্লাস করে দিতে হবে, হবে 1.09। এটাকে 5 দিয়ে পাওয়ার করতে হবে। পাওয়ার করার পরে আমাদের আসছে 1.5386। এখানে আমি দশমিকের পরে 4 ঘর নিয়েছি, তোমরা চাইলে আরও সংখ্যা নিতে পারো। তবে 4 ঘর নিতে হইলে একটা শর্ত আছে যে 5, এখানে যদি পরবর্তী যে সংখ্যাটা ছিল সেটা যদি 5 বা 5-এর উপরে হয় তাহলে 1 যোগ করতে হবে, আর না হলে যোগ করা যাবে না। তো এক্ষেত্রে দেখো পরের লাইনে এসে আমি এখানে একবারে করে দিয়েছি। দেখো আগে 1 থেকে এটা ভাগ দিতে হবে এবং তারপরে 1 থেকে এটা বাদ দিতে হবে। বাদ দেওয়ার 1 থেকে এটা বাদ দেওয়ার পরে আমাদের যেটা আসবে সেটাকে 0.09 দিয়ে ভাগ দিতে হবে। ভাগ দেওয়ার পরে আমরা এটা পাবো 3.89। তো এখানে তোমরা ব্র্যাকেটে দিয়ে নিবা, তা না হলে দেখা যাবে যে যদি এটার সঙ্গে এটা করো তাহলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। এটা কিন্তু এর সাথে ইনটু অবস্থায় আছে, এটা আমরা গুণ করে দিব এবং তারপরে মাইনাস করে দিব। আমাদের 13,950 টাকা আসছে। তো প্রাথমিক পর্যায়ে যেহেতু আমরা 13,950 টাকা পেয়েছি, এটা হচ্ছে প্লাস ফিগারে আসছে, অর্থাৎ ধনাত্মক এনপিভি আসছে। তাহলে আমাদের এর পরবর্তীতে আমরা যে এনপিভি নির্ণয় করব সেইটার জন্য আমাদের অবশ্যই ঋণাত্মক এনপিভির মানটা ঋণাত্মক লাগবে, এবং ঋণাত্মক মান পাওয়ার জন্য আমাদের বাট্টার হারটা বাড়াতে হবে। এবং বাড়ানোর ক্ষেত্রে খেয়াল রাখবা ব্যবধানটা 10-এর মধ্যে হইলে ভালো হবে। তো আমরা যেহেতু 9% ধরে ধনাত্মক পেলাম, এখন বাড়াবো বাট্টার হার। আমরা 15% ধরে করব যে আমরা এনপিভির মানটা ঋণাত্মক পাবো কিনা। শিক্ষার্থীরা দেখো এখানে 15% মূলধন ব্যয় ধরে আমরা এনপিভি নির্ণয় করেছি। এবং দেখো এখানে আগের অঙ্কের মতো, অর্থাৎ আগে যে আমরা 9% ধরে এনপিভি করেছি সেটার যে অ্যামাউন্টগুলো ধরছি সবই একই রকম থাকবে, সূত্রটাও একই থাকবে। শুধুমাত্র আমাদের এখানে বাট্টার হার অর্থাৎ কে সমান চেঞ্জ করতে হবে, অর্থাৎ এখানে বাট্টার হার ধরতে হবে 15%। এছাড়া আগের মতোই সব। তো একইভাবে আমি ক্যালকুলেশন করেছি। দেখো আমাদের এখানে এনপিভি আমরা পেয়ে গেছি ঋণাত্মক এনপিভি। দেখো এখন 15% ধরে যদি আমরা ঋণাত্মক না পাইতাম তাহলে কিন্তু আমাদের বাট্টার হার আবার বাড়ায় দিয়ে করতে হতো। এজন্য তোমরা চাইলে ব্যবধানটা 10 ধরতে পারো, যেমন 9% আছে, তোমরা 19% ধরেও করতে পারো, তাহলেও কিন্তু একই রেজাল্ট আসবে। আমি যেহেতু 15% ধরে ঋণাত্মক মান পেয়ে গেছি, তাহলে এখন আমরা IRR নির্ণয় করতে পারবো। আমাদের এখানে 9% এবং 15% দুইটা বাট্টার হার পাইছি, একটা উচ্চ বাট্টার হার, একটা নিম্ন বাট্টার হার। এবং আমরা দুইটা এনপিভির মানও দুইটা পাইছি, একটা ধনাত্মক একটা ঋণাত্মক। তো আমরা এখন IRR নির্ণয় করতে পারবো। তো শিক্ষার্থীরা আসো এখন আমরা IRR নির্ণয় করব। শিক্ষার্থীরা দেখো আমি এখানে IRR এর সূত্র লিখছি। এই সূত্রটা তোমাদের আগেই শেখানো হয়েছে। LR অর্থাৎ লয়ার রেট, অর্থাৎ
নিম্ন বাট্টার হার এনপিভি অফ এল আর, অর্থাৎ এই নিম্ন বাট্টার হারে 9% ধরে আমরা যে এনপিভি পাইছি সেই মানটা এখানে বসবে। এনপিভি অফ এইচ আর, অর্থাৎ উচ্চ বাট্টার হারে যে এনপিভি, অর্থাৎ উচ্চ বাট্টার হার এখানে হচ্ছে 15%। 15% ধরে যে এনপিভিটা আমাদের আসছে সেইটা এখানে বসাবো এইচ আর মাইনাস এল আর গুণন 100। তো এখানে দেখো মানগুলো আমি সাইডে লিখে দিছি, এইভাবে আমরা মানটা বসাবো। তো এখানে দেখো, এখানে একটা বিষয় খেয়াল রাখবা যে এই যে এনপিভি অফ এল আর আমরা বসাইলাম 13,950, এবং এই সূত্রের মাইনাসটা কিন্তু থাকবেই। এছাড়া আমাদের যে এনপিভি মাইনাস এনপিভি আসছে সেটা কিন্তু অবশ্যই বসাতে হবে। এটা যদি না বসায় অঙ্ক করো তাহলে কিন্তু অঙ্ক হবে না, এই বিষয়টা একটু খেয়াল রাখবা। এবং পরবর্তী লাইনে দেখো এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এই দুইটা যোগ করতে হবে, এবং এটা থেকে 15% থেকে 0.09 বাদ দিলে আমাদের আসে 0.06, এবং এটা 13,950কে 29,700 দিয়ে ভাগ দিতে হবে। আমাদের এটা আসছে 0.4697 গুণ, এটাকে গুণ দিব, এবং আমরা শেষে গিয়ে কি করব 100 দিয়ে আমরা গুণ দিব এটা, এবং এটা শতকরার প্রকাশ করতে হবে। আমি এখানে পয়েন্ট ভাঙাই নিয়ে করেছি। শিক্ষার্থীরা তোমরা চাইলে এটা সরাসরি পয়েন্ট ধরে করতে পারবা, সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তো আমাদের IRR এর মান আসলো 11.82%। এখন আমাদের আসলে মূলত আমরা কিন্তু মন্তব্য করার জন্যই, মন্তব্যটা লেখার জন্য, কারণ প্রশ্নটা এরকম যে হচ্ছে IRR নির্ণয়ের মাধ্যমে বি প্রকল্পের গ্রহণযোগ্যতা উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করা, অর্থাৎ এই প্রকল্পটা গ্রহণ করতে হবে না বর্জন করতে হবে, এটা গ্রহণ করা লাভজনক হবে কিনা। তো এই জন্য আমরা IRR নির্ণয় করলাম বি কোম্পানির। তো আমাদের IRR এর মান আসলো 11.82%। তো এখন যে কাজটা আমাদের করতে হবে যে আমরা তুলনা করব কার সাথে, যে কিভাবে বুঝবো যে এটা গ্রহণ করা যাবে না এটা হচ্ছে গ্রহণ করা যাবে না। তো সেই ক্ষেত্রে যদি দুইটা কোম্পানির মধ্যে করতে বলে যে এ কোম্পানি বি কোম্পানি, দুইটার মধ্যে কোনটাতে বিনিয়োগ করা লাভজনক হবে বা গ্রহণ করা যাবে, তখন একরকম মন্তব্য হবে, আর যখন একটা কোম্পানি বলবে তখন আরেক রকম বিষয় বিবেচনা করতে হবে। তো এই অঙ্কের ক্ষেত্রে যেহেতু একটা কোম্পানি বিবেচনা করেছে, সেহেতু তখন আমরা মূলধন, কোম্পানি প্রদত্ত যে মূলধন ব্যয় দেওয়া থাকবে সেইটার সাথে তুলনা করব। অর্থাৎ মূলধন ব্যয়ের থেকে যদি IRR এর মান বেশি হয় তাহলে আমরা গ্রহণ করব, আর যদি মূলধন ব্যয় থেকে IRR এর মান কম হয় তাহলে আমরা বর্জন করব। তো আমাদের এই অঙ্কের ক্ষেত্রে আমাদের মূলধন ব্যয় আছে 9%। তো মূলধন ব্যয় থেকে এটা কিন্তু বেশি, কাজে আমাদের মন্তব্য লিখতে হবে যে এটা IRR এর মান মূলধন ব্যয় থেকে বেশি হয় কি বি কোম্পানি গ্রহণ করা যাবে বা গ্রহণ করা লাভজনক হবে। তো এই ক্ষেত্রে আরেকটা বিষয় বলে রাখি, যদি দুইটা কোম্পানির মধ্যে বলে তাহলে সেই ক্ষেত্রে সর্বোত্তম যেটা হবে, অর্থাৎ যেটার মান বেশি আসবে আমরা সেইটা গ্রহণ করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, বাসায় থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।